ক্ষমতা এসে স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে। এটাই হওয়া উচিত একমাত্র সংস্কার। আর বিচার প্রক্রিয়াটা দ্রুত করা। ওরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলে না। দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার কথা এখনো কিন্তু গঠন করা হয় নাই। বিচার প্রক্রিয়ার বিষয়ে কোনো অগ্রগতি নেই, কিন্তু এখন বলতেছি বিচার হওয়া ছাড়া আমরা নির্বাচন দিব না। এটা একটা আমাদের হাস্যরস সৃষ্টি করে জনগণের মনে। সুতরাং আমরা আবারও আহ্বান করতে চাই, বিএনপি এই মুহূর্তে রাজপথে নামুক, এটা আমরাও চাই না। দেশের অমঙ্গল হবে, কিন্তু বাধ্য করলে করার কিছু নেই। খুব দ্রুত একটা নির্বাচনের ডেট, সুনির্দিষ্ট একটা তারিখে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের একজন অতিথি, জেদ্দা মহানগর বিএনপি সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা এম এ আজাদ চরণ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সভামঞ্চে উপস্থিত আজকে সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় ভাজন সর্বদল শ্রদ্ধেয় আমাদের বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, পাঁচবারের নির্বাচিত সেনবাগ থেকে এমপি মহোদয় এবং বিরোধী দলীয় চিফ হুইপ জনাব যাকে আমি ইতিমধ্যে বলেছি, উনি শুধু সেনবাগের নেতা নয়, উনি সারা বাংলাদেশের নেতা, উনি জননন্দিত নেতা, উনি সর্বস্তরের মানুষের নেতা। আজকে তাকে নিয়ে আমরা অনেক কথা বলার থাকে। আর ইতিমধ্যে উনি যে কন্ট্রিবিউশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য রেখেছেন, তা আমরা আমাদের জীবদ্দশায় আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমরা ভুলব না তার অবদানের সংগ্রামী সাথী বলবে। আপনারা জানেন, স্বাধীনতা সংগ্রামে যার সবচেয়ে বড় অবদান ছিল, যে না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার মাঠে ময়দানের যুদ্ধের মধ্য দিয়ে, যার সেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 9 মাস যুদ্ধের পরে আমরা দেশ স্বাধীন পেয়েছি। এবং তার কোন লোভ লালসা ছিল না, ব্যারাকে ফিরে যে তার সে সামরিক বাহিনীর যথার্থ কাজ যা ছিল তিনি করেছেন। এবং পরবর্তীতে একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে তিনি 75-এ গণমানুষের দাবির মুখে ক্ষমতা ভাগ গ্রহণ করেন। এটি ছিল বাংলাদেশ তথা সাধারণ মানুষের চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে তার আসা। তিনি এসেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্র তিনি সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সেই মহানায়ক তিনি আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় বাংলাদেশকে সেই তলাবিহীন ঝুড়ি থেকে একটি শক্তিশালী ঝুড়িতে রূপান্তরিত করে 4 বছরের শাসন আমলে বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচয় করে দিয়ে গেছেন। এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যা কিছু করার ছিল তিনি যার জীবদ্দশায় করে গিয়েছেন। কিন্তু কিছু কতিপয় দুর্বৃত্তকারীর হাতে জীবন দেওয়ার পরে 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার সহধর্মিনী আবার গণতন্ত্র ফিরিয়ে এনে বাংলাদেশের শাসনভার গণমানুষ বিপুল ভোটের মধ্য দিয়ে তাকে নির্বাচিত করে তিনবারের সফল প্রধানমন্ত্রীর ভূমিকায় তিনি বাংলাদেশকে আরেকবার বহির্বিশ্বে পরিচয় করে দিয়েছেন। সেই নেত্রী কে কিভাবে জেলে পড়ে, কিভাবে নির্যাতন করে, কিভাবে নিষ্পেষিত করে এই বৃদ্ধ অবস্থা তাকে মেরে ফেলতে চেয়েছিল আপনারা সবাই জানেন। এবং পরবর্তীতে তার গণজোয়ারের কারণে, তার জনপ্রিয়তার কারণে এই আমরা 14, 18 এবং 24-এর নির্বাচন দেখেছি। একটি নির্বাচনে তাকে পানির ট্রাক দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছিল, কোন রকম যেন ওখান থেকে বের হতে না পারে। তো সেই পানির ট্রাকটা আবদ্ধ করার কারণটা ছিল একটি,
যে তিনি সেদিন যদি বাড়ি থেকে বের হতেন ইতিহাস অন্যভাবে রচনা হতো। এই স্বৈরাচারী হাসিনা কখনো ওইভাবে নির্বাচন সংগঠিত করতে পারতো না। লজ্জার কথা, দিনের ভোট রাতে সংগঠিত করেছেন। 14 নির্বাচন আমরা দেখেছি একটি 174 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেই কলঙ্কিত ইতিহাস পৃথিবীর কোথাও আমরা দেখিনি, এই বাংলাদেশে সংগঠিত হয়েছিল। যার কারণেই এই স্বৈরাচারী হাসিনা এতটা ক্ষমতা লোভী হয়ে গিয়েছিল। 8-এর আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্বাচন দেখেছিলাম। আমরা 8-এর নির্বাচন দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিন কিভাবে একটি কন্ডিশনের মধ্যে দিয়ে হাসিনাকে ক্ষমতা নিয়েছিল, সেটা আমরা ভুলে যাইনি। 14 নির্বাচন কিভাবে সংগঠিত করেছিল সেটা আমাদের মনে আছে। 154 জন এমপি কিভাবে বিনা ভোটে নির্বাচিত হয়, সংখ্যাগরিষ্ঠতা প্রথমেই হয়ে গেল। ধিক্কার জানে আজকের দিনেও 18 নির্বাচন কিভাবে হয়েছিল আমরা জানি, এবং 24-এর নির্বাচন পুরো বাংলাদেশের অবকাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছিল। পুলিশ বাহিনীকে, এসপি, ওসি সবাইকে টাকার বান্ডিল দিয়ে বস্তা দিয়ে সেদিনের নির্বাচন করিয়ে ওনার ক্ষমতা চাই কি ঘোষণা দিয়েছিল, যে কোনো মূল্যে আমার ক্ষমতা চাই, 41 সাল পর্যন্ত তার ক্ষমতা রাখবে। এবং তার বাবা ব্যতীত মুক্তিযুদ্ধে আর কেউ সংগ্রাম করেনি, যুদ্ধ করেনি। তার বাবার জন্য 4,000 কোটি টাকার মূর্তিও বানিয়েছিলেন। পরবর্তীতে ধিক্কার জানায় এমন মেয়েকে যে বাবার গলায় রশি দিয়ে বাংলার জনগণ সেগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছে। ধিক্কার জানাচ্ছি আমি, ধিক্কার জানাচ্ছি বাংলাদেশের মেহনতি মানুষের এবং রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল করেছে। সেই অর্থ ভান্ডার থেকে 28 বিলিয়ন ডলার কিভাবে বাংলার মানুষের, সাধারণ মানুষের টাকা বিদেশে পাচার হয়েছিল। তোমার বাবার টাকাগুলি আজকে দেশকে ভঙ্গুর করার পিছনে, কানাডাতে বাড়ি, আমেরিকাতে বাড়ি। আরে ভাই, কত বাড়ি লাগে তোমার? তোমার দেশে যারা আছে তাদের কত বাড়ি চাই একটা মানুষের জীবন যাপন করার জন্য, নিজের গ্রামে অথবা শহরে ছাড়া? আর এত কিছু লাগে না কিন্তু। তো এইরকম একটি স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেয়েছি জুলাই আগস্টের সেই বিপ্লবের মধ্য দিয়ে। সেই বিপ্লবে কিছু মানুষ স্বীকার করুক বা না করুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু চায় আসে না। তারেক রহমান নেতৃত্বে ছিলেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মাঠে ময়দানে ছিলেন, আমরা মাঠে ময়দানে ছিলাম। আমাদেরকে বাড়ি বাড়ি যে ডিবি, পুলিশ সবাই সন্ধান করেছে, অনেককে ধরে আয়না করে বন্দী করেছে। আমি একজন প্রবাসী নেতা, আমার বাড়িতে গিয়েছে সেদিন ডিবি, পুলিশ। আমি ভিডিও ফুটেজ দেখে আমার ড্রাইভার বলছে, স্যার আপনি বের হলেন না। আমি 7 দিন পর্যন্ত সূর্যের আলো দেখিনি। আমি আমার বাসা গণসংঘে, আমি ধানমন্ডিতে পলায়ন করে 7 দিন 7 রাত আমি দেখিনি। আমাকে ওই আয়নাঘর দেখতে হতো। মা বাবা দোয়া ছিল, আপনাদের সবার ভালোবাসা ছিল, এই জন্য বেঁচে গেছি। যাই হোক, এই বেনজির, এই হারুন, এই বিপ্লবের অত্যাচারের কথা কে না জানি আমরা। আজকে এই বাংলার অনেক দামাল ছেলে, তাদের বঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অনেকের চোখ গেছে। এটার দায়ভার কে নেবে? আমি বিনয়ের সাথে বলতে চাই, বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, আমাদের অহংকারের জায়গা ছিল এই নোবেল জয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে। তিনি অনেক কিছু করতে পারতেন, আমাদের ম্যাডামকে বিনা কারণে কেন কাটতে হয়েছে? 2 কোটি টাকার জন্য কেন তাকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে? উনি যে একবার এই কথা ধরন করেছেন, কেউ শুনেছেন? শোনেননি। বিনা কারণে কেন কোকোকে জীবন দিতে হয়েছে? এই ব্যাপারটি তিনি উনি তুলেছেন, ওনার মন্ত্রী পরিষদ কখনো তুলেছে? তুলেনি। এখানে কষ্ট হয় যে উনি সংস্কারের নামে কাল বিলম্ব করে এই বাচ্চা বাচ্চাদের কথা শুনে তাদের সাথে উনি কন্ট্যাক্ট
তাদের সাথে তিনি ভাব রাখেন। এটা অত্যন্ত কষ্টের একটি জায়গা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংগ্রামের সাথে বলতে আমাদের তারেক জিয়াকে, যিনি এত দূর থেকে নেতৃত্ব দিয়ে এখন পর্যন্ত এই দলটাকে একটি শক্তিশালী রূপে রূপান্তরিত করে রেখেছেন, এটার অবদান, এই ঋণ বাংলাদেশকে ঋণী করে রেখেছেন। আর এত নির্যাতনের পরে আমাদের একটি নেতা কর্মী একদম ফেস লেভেল থেকে টপ পর্যন্ত যেহেতু অন্য দলের যোগ দেননি। এটাই আমাদের অহংকার, এটাই আমাদের অর্জন, এটাই সুখের আদর্শ। এখানে সার্থকতা খালেদা জিয়ার, এখানে সার্থকতা তারেক রহমানের। আমরা ভুলে যাইনি ইতিমধ্যে যে নোংরামিটা হলো, আজকে এখানে সংকট সমাধানের কথা বলা হয়েছে, সেখানে সাদেক হোসেন খোদার সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ইশাকের কথা এসে যায়। আমরা দীর্ঘ 7-8 দিন পর্যন্ত এই মাঠে ময়দানে, এই ঢাকার রাজপথে থেকে সারা দেশ ঢাকা অচল হয়ে গেল, কিন্তু এই উপদেষ্টার মন্ডলীর একটু নড়লনা। আদালতের রায়কে রক্ষা করে কেন তার বাহানা করা হলো? উচ্চ আদালত যে রায় দিল তারা কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখালো? ওখানেই আমরা এই 7 বছর সাহেবের ছেলে আমাদের ইসলাম হোসেনকে তার প্রাপ্য যে অধিকার, গণমানুষের যে অধিকার, গণমানুষের সংগ্রামকে অবশ্যই আপনার আমলে নিয়ে ঈশ্বরকে ক্ষমতায় বসাবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং অচিরে ডিসেম্বর is not go to January, December is December, final ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এই আশা ব্যক্ত রেখে এখানে শুরু করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, এবং আমাদের মহান নেতা আমাদের মধ্যে উপস্থিত জনাব ফারুক ভাই জিন্দাবাদ। আজকের আয়োজক বৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সোহাগ ভাইকে, সুন্দর বক্তব্য দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেনবাগের সাবেক ছাত্র দলের সভাপতি শাহাবুদ্দিন নাসের, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী রাজু। সবাইকে আমাদের সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং উপস্থিত হয়েছেন বাচ্চু ভাই, আমাদের ছাত্র দলের সাবেক সেন্ট্রাল কমিটির সহসাংগঠনিক সম্পাদক ইমরান নওশেদ, পৌর ছাত্র দলের সভাপতি স্বপন সহ সেনবাগ থেকে আগত সবাইকে ধন্যবাদ জানাই। সম্মানিত সাংবাদিক ভাইরা, যে ছোট্ট সংগ্রামী উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, শুধু এতটুকুই বলতে চাই, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত উপদেষ্টা, নোয়াখালী বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ রাজপথের দীর্ঘদিনের সহযোদ্ধা, কর্মী বান্ধব নেতা জনাব আব্দুল্লাহ আল মাহমুদ ভাই। সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্র শীর্ষ আলোচনা সভা আজকে জাতীয়তাবাদী ফোরাম সেনবাগের জনাব সভাপতি এফএম ফারুক উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজপথের একজন পরীক্ষিত সৈনিক, যিনি বিগত 18 বছর যাবৎ রাজপথে থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য রক্ত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন। সেনবাগ থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য সম্মানিত উপদেষ্টা জনাব ফারুক সহ
সেনবাক্ত জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় আমরা এখানে আলোচনা করতে এসেছি, আজকে এই বিষয়টা নিয়ে কোথাও বলতে গেলে মনে হয় আমরা লজ্জিত হই। আজকে নির্বাচনের কথা বললে কিছু কিছু দল আমাদেরকে যেন পাকা চোখে দেখে। বিগত 17 বছর এই গণতন্ত্রের জন্য হাসিনা বিরোধী আন্দোলনে যারা আজকে আমাদের সাথে সহযোগিতা ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ আজকে গণতন্ত্রকে ভয় পাচ্ছে, নির্বাচনকে ভয় পাচ্ছে। আজকে নির্বাচনের দাবি উঠানো যেন একটি অবহেলা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এই গণতন্ত্রের একমাত্র উত্তরের পথ যে গণতন্ত্র, এই গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। আজকে যারা এই গণতন্ত্রকে ভয় পাচ্ছেন, নির্বাচন নিতে ভয় পাচ্ছেন, আমরা দেখেছি 1991 সালে শাহাবুদ্দিন সরকার মাত্র 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র উদ্ধারের জন্য উনি একটি পথ খুলে দিয়েছিলেন। আজকে এই ইউনিট সরকার, যাকে আমরা শ্রদ্ধা করি, তিনি বিশ্বব্যাপী পরিচিত, তিনি একজন নোবেল লরিয়েট, সেই ব্যক্তির কাছে আজকে ক্ষমতা, ওনার যে উপদেষ্টা পরিষদ আছে তার মধ্যেও কিছু কিছু ব্যক্তি লোক আছে যারা বিতর্কিত। তারা আজকে এমন সব বক্তব্য উপস্থাপন করে তাদের এই অদক্ষই আজকে নির্বাচনকে আমি মনে করি বড় বাধা। আমরা মনে করি এই সরকার অচিরেই সুন্দর একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করবে এবং কাল বিলম্ব না করে সরাসরি একটি নির্বাচন দিবে। এটা আমরা তার কাছে দাবি জানাই। প্রিয় নেতৃবৃন্দ, নির্বাচন, এই নির্বাচন জন্যই আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, নির্যাতিত হয়েছি। আজকে যদি আমরা নির্বাচন না দিতে পারি, তাহলে দেশের মানুষ একদিন এই ইউনুস সরকারকে ধিক্কার জানাবে। আমি মনে করি আমরা দাবি জানাবো এই ইউনুস সরকার তার নামের প্রতি উনি শ্রদ্ধা রেখে ওনাকে আমরা বলতে চাই, আসুন একটি সুন্দর নির্বাচন দিন, যেন আগামীতে মানুষ এই গণতন্ত্রকে যার জন্য তারা আন্দোলন করেছে গণতন্ত্রের স্বাদ খেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মামুন ভাই। আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষের পর্যায়ে। প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি জনাব এবিএম ফারুক। দেখি ভাই, আমি যাইতে দেন, যাবেন আপনি যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় এবং সেনবাগের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া চেয়ারপারসন এর উপদেষ্টা এবং আমাদের পথ নির্দেশক, আমরা যাকে দেখে রাজনীতি শিখেছি, রাজনীতি উনাকে দেখে উনার আদর্শে আমরা রাজনীতি করে আসছি। বিশেষ করে আজকে এখানে উপস্থিত আমাদের সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের সাবেক ছাত্রনেতা রাসেল, নবী বাচ্চু এবং রাজু সহ যারা এখানে আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সাংবাদিক ভাইদের কাছে, এরা জাতির বিবেক। আপনারা আজকের যে আমাদের আলোচনা, গণতন্ত্র শীর্ষক যে আলোচনা, এই আলোচনা সভা, এই গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে একটা প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপট কি? সেই নির্বাচন। নির্বাচনই যদি না হয় তাহলে গণতন্ত্র আমরা কি দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত করব? যাই হোক, এই সকল বিষয় নিয়ে বিশদ আলোচনা করা যায়, আলোচনা করার জায়গা আছে। আমি এই মুহূর্তে আমাদের প্রিয় নেতা, ওনার কাছ থেকে দিক নির্দেশনা মূলক
আমরা আলোচনা শুনবো, উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই আলোচনাই আমরা ওনার কাছ থেকে আশা করি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে সবার প্রধান অতিথি, সেনবাগ থেকে 5 বার না, যদি বিগত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি জনাব জয়নুল আবদিন ফারুক সাহেব। বিসমিল্লাহিররহমানিররহিম। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম, কথা বলেন না প্লিজ। আজকের এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের সামনে উপস্থাপন করছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবিএম ফারুক, উপস্থিত সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন সহযোদ্ধা, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু চৌধুরী মাহমুদ, ওনার একটি সভা আছে সাংবাদিকরা, সেখানেও নিউজ কভার করবেন, সে কারণে আমি আগেই শেষ করে দিব। বিষয়টা স্পষ্ট। আমার প্রশ্ন থাকবে এই জায়গা থেকে, স্থান থেকে, পবিত্র সাংবাদিকের স্বাধীনতা স্থান জাতীয় প্রেস ক্লাব থেকে, এখান থেকে বেশি যমুনা বেশি দূরে নয়, যেখানে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা 17 বছর যেটা দেখে নাই, যেটা দাবি করেও সরকারের কাছে পায় নাই, জনগণের প্রত্যাশা ছিল এত বড় বিপ্লব আন্দোলনের পর, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অনেক রাজনৈতিক দলের সহযোগিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সফলতা আমরা আশা করেছিলাম। যিনি যমুনায় থাকেন, তার উদ্দেশ্যে কয়েকটি কথা আমি ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম, যেটা অনেক 1990 সাল থেকে যেটা ঢাকায় চলমান রাজনৈতিক নিয়ে আলোচনা করে থাকেন, তাদের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে লিখেছেন যে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির লোকগুলো আজকে অনেকদিন বসে আছে, সচিবালয় গত 2 দিন উত্তপ্ত কেন? ইশরাক আইনগত রায় পাওয়ার পরও তার সমর্থক বৃন্দ কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিচ্ছে? প্রতিনিয়ত কেন জাতির এই বিবেক প্রেস ক্লাবের সামনে মানুষ আন্দোলন করছে? এই প্রশ্নগুলো আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, উত্তর কি সদুত্তর পাবো? পাওয়ার যোগ্য মানুষ আপনি ছিলেন, আমরা আশা করেছিলাম আপনি এই কথাগুলোর সাফ জবাব দিবেন। 17 বছরে যে নেত্রী মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে, ক্ষমতা ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। বাংলাদেশের আগামীতে যিনি জনগণের ভোটে নির্বাচিত হবার আমরা আশা রাখি, আল্লাহর কাছে দোয়া চাই, যিনি 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য করে
হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে, ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে শপথ নিচে তাকেও নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যারা করেছিল, তাকে এই ষড়যন্ত্র থেকে এদেরকে বাঁচাবার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে সেই জায়গায় বসিয়েছি। আমরা তো জোর করে হাসিনার মতো 24, 14, 18 মতো তারেক সাহেব ক্ষমতায় যেতে চায়। তারেক সাহেব তো ক্ষমতায় যেতে চায়, আমার ভোট আমি দেব, রাতে নয় দিনে। মৃত ব্যক্তির ভোট নয়, ভুয়া ভোট নয়, গুন্ডার ভোট নয়, ভাই ভাইয়ের ভোট নয়। এমন একটি ভোট আপনি দিবেন, সে কারণে আপনার মতো একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছিল, কিন্তু হতাশ। 9.5 মাস অতিবাহিত হলো, আপনার কাছে এখনো কেন সদুত্তর পাই না নির্বাচন? আপনি বিদেশে যান সেমিনারে, জনগণ বলা শুরু করেছে আপনি তো কোন সরকারের আমন্ত্রণে কোথাও যান কিনা। যদি সরকারের কোন আলোচনায়, উন্নয়নের আলোচনায় দাওয়াত পেয়ে যেতেন, আপনি তো সেমিনারে যান। কিন্তু আমাদের প্রশ্ন, যাবেন সেমিনার অবশ্যই, কিন্তু এই 9 মাসে বিদ্যুৎ খাতে কোন উন্নতি করতে পারছেন? এই 9 মাসে ইন্ডাস্ট্রি খাতে, শিল্প খাতে আপনি কোন উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি কি আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি বিভিন্ন দাবি দেওয়ার সমস্যার সমাধান করতে পারছেন? পারেন না, বিধায়িত জনগণ এখন আপনার কাছে চাচ্ছে আপনার কমিটমেন্ট, জনগণের প্রতি কমিটমেন্ট। রাজনৈতিক দল যারা আয়না ঘরে ছিল, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা লক্ষ হাজার মামলার মাথা নিয়ে বাংলাদেশে অবস্থান করছে, তাদের দাবি ছিল একটি, আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোন নির্বাচনের রোড ম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার প্রতিদ্বন্দ্বী হতেও চায়, আপনার সমালোচনাও করতে চায় না, কিন্তু সমালোচনা তো জনগণ শুরু করেছে। 9.5 মাসে আপনি 9.5 মাসে আপনি একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে পারেন নাই। তার কারণ কি? আমি আশ্চর্য, আমি এটা আমার ব্যক্তিগত অনুভব। জামাতে ইসলাম বিএনপি কে ডেকেছেন, একই দিন আরেকটি দলকে আপনি ডেকেছেন, যেই দলের নিবন্ধন নাই, যেই দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না। ঢাকা মুখে একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকে বহন করতে হবে। আমি মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছি, আমার নেতা শহীদ দেশ স্বাধীন করেছে, অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, স্বাধীনতার ঘোষক ছিল। অহংকার আমরা করি, অহংকারের দল আমরা। জনগণ আমাদেরকে সমর্থন করে, জনগণের কথা বলার জন্য আপনার কাছে আমরা একটি নির্বাচিত সরকার চাই, যারা সংসদে বসে করিডোর নিয়ে কথা বলবে, বন্দর নিয়ে কথা বলবে। আজকে যে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবি নিয়ে কথা বলবে, এমন সরকার আসবে, এমন নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা সচিবালয়ে উত্তপ্ত অবস্থাকে নিরসন করবে। এমন সরকার তারেক রহমান চায়, যে সরকার নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে, সেই সরকার বর্ডারে গুলি বন্ধ করতে পারবে, হিন্দুস্তান ভারতবর্ষের অগণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ করার জন্য ফাইট করতে পারবে। শেখ হাসিনাকে দৃশ্যমান আইনের আওতায় বিচার করার দাবি তারেক রহমান তার দল করেছে, সেটা দৃশ্যমান করার যে ব্যবস্থা আপনি আজও করতে পারেন না। তাই আমাদের স্পষ্ট দাবি, আমরা রাজপথে, আমরা 17 বছরের কারার, অনেকে 10 বছর জেলে ছিল।
111 আমরা জেনেছিলাম, আমাদের নেতার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু আজকে কিসের চক, কার কথা, কার কথা? নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, কথা আসলে ডিসেম্বর জুনের মধ্যে তো নির্বাচন হবে। কোন জুনে হবে? 2025, 2026, 2027 না 2028? ঠিকই আপনি 2026-এর কথা